আচ্ছা, আশেপাশে আপনারা সবাই মিউট করে রাখেন। আপনারা নিজ দায়িত্বে মিউট করে রাখেন, না হলে আমি যদি সাউন্ড পাই আমি তাহলে মিউট করে দেবো, সবাইকে ফোর্স মিউট করে দেবো, আপনারা কেউ শুনতে পাবেন না তাহলে। আর যিনি কোশ্চেন করবেন উনি হচ্ছে একমাত্র আনমিউট করে নিয়ে কোশ্চেনগুলো করবেন, সেটা সবার জন্য আই থিঙ্ক বেটার হয়। হ্যাঁ, সবাই যেন মিউট করে রাখেন, যদি কারো কোশ্চেন না থেকে থাকে মিউট করে রাখেন। আর যার কোশ্চেন আছে তিনি আনমিউট করে আর কি কোশ্চেন করেন। সো এখন কোশ্চেন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলুন বলুন। আচ্ছা, সমস্যা বলুন। জি, মূলত সমস্যাটা কি? হ্যাঁ, রেডিও বাটনের সমস্যা হচ্ছিল। আচ্ছা, এগুলো তো এখনো মনে হয় দেখায়নি রেডিও বাটনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডিও বাটন তো এখনো দেখায়নি, দেখালে এগুলো সমস্যা হবে। হ্যাঁ, এটা দেখাবো। আচ্ছা আচ্ছা, আরেকজন কোশ্চেন করছেন রিপন ভাই, নেম অ্যাট্রিবিউট। আচ্ছা, নেম অ্যাট্রিবিউট আমরা এখন হয়তো প্রয়োজন হচ্ছে না, বাট যখন সাইট ডেভেলপিংয়ে যাবে তখন আমাদের নেম অ্যাট্রিবিউটটা অনেক ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, সেই বিষয়টা পরে দেখাবো আর কি। নেম অ্যাট্রিবিউটটা লাগবে সাইটের ভিতরে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে মূলত আপনাকে নেমটা ইউজ করতে হয়। হ্যাঁ, নেম ইউজ করতে হয়, এটা আমি দেখাবো, সমস্যা নাই। এগুলো আমি আপনাদের সব কিছুই দেখাবো, এগুলো হয়তো বা এই জন্যই দেখাইনি গত ক্লাসে। ঠিক আছে। সো কীভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি এগুলো তো এখনো দেখাইনি, যতটুকু দেখাইছি এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা এগুলো তো এখন দেখাইনি। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, রিকোয়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রিকোয়ার্ড নামক একটা অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, রিকোয়ার্ড রিকোয়ার্ড নামক একটা অ্যাট্রিবিউট আছে, এগুলো দিয়ে করতে হয় মূলত। ঠিক আছে। কান্ট্রি, এটা হচ্ছে আপনার সিলেক্ট অপশান, সিলেক্ট অপশান ইউজ করতে হয়। ঠিক আছে, সিলেক্ট অ্যান্ড অপশান। আচ্ছা, ভালো কথা, আমি আপনাদের বলি, আপনাদের সকলের এই যে কোশ্চেনগুলো আপনারা নিজেরা এখন থেকে রিসার্চ করবেন, আমাকে কোশ্চেন করবেন, ঠিক আছে, যখন পাচ্ছেন না তখন। আর এর আগে যেটা করবেন, আপনাদের এই যে একটা সাইটের লিঙ্ক দিচ্ছি দেখেন, w3schools.com, এটা প্রত্যেকটা ডেভেলপার এই সাইট সম্পর্কে জানতে হয়। দেখেন, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়েব ডেভেলপার সাইট। সো এখান থেকে আপনারা যদি কোথাও দেখতেছেন প্রবলেম হচ্ছে, বাট দেখা যাচ্ছে হতে পারে জানা একটা ট্যাগ, আপনি একটা ট্যাগ সম্পর্কে জানেন, তারপরে দেখবেন যে সেখানে হয়তো বা কোনো একটা সময় আপনি মনে করতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না, ঠিক আছে, আসলে জিনিসটা দিয়ে কী কাজ করা হয়, আপনি এসে এখান থেকে এসে অনায়াসে আপনি দেখে নিতে পারবেন যে আসলে কী কাজ করে। তো সাইটটা ইউজ করতে হয় এইভাবে, এই সাইটে আপনি অনেক কিছু পাবেন, যেমন এখানে দেখেন HTML আছে, CSS আছে, বুটস্ট্র্যাপ আছে, অনেক কিছু আছে। যেমন আমরা HTML শিখতেছি, HTML-এ যাবেন। ঠিক আছে, সাপোজ ধরেন যে আপনার একজনের সমস্যা হচ্ছে ইনপুট নিয়ে, এখান থেকে আসার পরে আপনি এখানে ইনপুট টাইপ পেয়ে যাবেন, ইনপুট যে ট্যাগগুলো আছে এই যে এখান থেকে সকল কিছু পেয়ে যাবে। এই যে দেখেন ইনপুটের টাইপগুলো, দেখেন আমি ইনপুট টাইপসের ভিতরে আসলাম, এসে দেখেন এখানে আপনাদের হয়তো আমি দেখাইছিলাম যে ইনপুট টাইপ কত রকমের থাকতে পারে। এই যে দেখেন, এই যে দেখেন একটা অপশন আছে রেডিও। এই আচ্ছা, এটাই করি। এখন দেখেন এখানে হচ্ছে ইনপুট টাইপগুলো দেওয়া আছে। সো এটা কেন বলছি, কারণ হয়তো আমি তো আপনাদের সাথে সবসময় থাকবো না, তাই না, দেখাচ্ছে আপনার নিজে থেকে অনেক কিছু আপনাকে নিতে হবে আর কি, নিজে থেকে, যেহেতু আপনি হচ্ছে গুগলের একটা হিউজ রিসোর্স পাচ্ছেন, আপনাকে এই বিষয়গুলো ইউজ করতে হবে, কাজে লাগাইতে হবে। ঠিক আছে, কারণ অনেক কিছু আসবে যেগুলো আপডেশনের উপরে থাকে সবসময়, কারণ আপনি তো আর সবসময় একজন মেন্টর পাবেন না, আপনাকে নিজে একজন মেন্টর কিন্তু একদম এক সময় হতে হবে। এই জন্য আর কি আপনাদের বলছি, বিষয়গুলো জেনে রাখবেন যে কোন সাইটে কী রিসোর্সগুলো থাকে। এই যে দেখেন এখানে সকল ইনপুট টাইপ আছে, এবং W3schools-এর একটা সিস্টেম আছে, এখানে আপনি নিজে প্র্যাকটিস করা যায়, এখানে নিজেই দেখতে পারবেন যেমন কোনটা দিয়ে কী কাজ করা হয়, এই যে এই বিষয়গুলো এখানে সকল কিছু থাকে। এই যে একটু নিচের দিকে যাবেন দেখবেন
সকল অপশন এখানে আপনি পাবেন। এই যে যেমন রেডিও, এটা হচ্ছে রেডিও, ঠিক আছে। রেডিওটা এখন কিভাবে ইউজ করবেন, এই যে দেখেন এখানে আপনি ক্লিক করেন, এই যে যাচ্ছে এখানে দেখেন। এখন আপনার কিন্তু এগুলো যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন, এখানে কিন্তু আর দুইটা সিলেক্ট হওয়ার কোনো অপশানই নেই। সো কীভাবে কাজ করছে, এখানে কোড দেওয়া আছে, আপনি এক কাজ করতেন, ট্রাই ইট ইউর সেলফ। হ্যাঁ, ট্রাই ইট ইউর সেলফ দিলে আপনি এখানে কোড পেয়ে যাবেন। তো এখানে দেখেন ইনপুট টাইপ রেডিও নিছে, টাইপটা রেডিও নেবেন, একটা আইডি ইউজ করছে। আমি আপনাদের একটা জিনিস দেখাইছিলাম এর আগে, আইডি এবং ফর এবং আইডি ইউজ করা দেখাইছিলাম আপনাদের, তাই না? ফর এবং আইডি ইউজ করা দেখাইছিলাম। সো সেখানে ফর এবং আইডি ইউজ করবেন। আইডি কেন ইউজ করতে হয় আমি আপনাদের বলেছিলাম গত ক্লাসে, যে এই নামের উপরে ক্লিক করলে যাতে এখানে সিলেক্ট হয়ে যায়। আমাকে যেন এখানে এসে বলে দিতে না হয়, আমি যে কোনো জায়গায় সিলেক্ট করলেই হয় আর কি, নামে করেন আর এখানে করেন। তো এটার জন্য মূলত ইউজ করতে হয় যে আইডি এবং ইউজ করতে হয় কি ফর, ঠিক আছে। বাট একটা বিষয়, সেটা হচ্ছে কোনটা আসলে সিলেক্ট হবে, এটা করার জন্য মূলত এখানে নেম নামক এই অ্যাট্রিবিউটটা ইউজ করা হচ্ছে, নেম। সো আপনি যেটা করবেন, এখানে তিনটা ভ্যালু আছে, মেল, ফিমেল, আদার। আপনি যতগুলো দিতে যাচ্ছেন সবগুলোতে নেম এক রাখবেন, সেম রাখবেন, ঠিক আছে। নেম সেম রাখবেন। যদি নেম সেম রাখেন তাহলে আশা করা যায় যে আপনার যে কোনো একটাই সিলেক্ট হবে, ঠিক আছে। আর ভ্যালুটা দিবেন এই যে মেল, ঠিক আছে, ভ্যালু দিয়ে দিবেন ফিমেল, ভ্যালু দিবেন আদার, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এখন এইখানে আপনি কাজ করতে পারবেন, এই যে মেল, ফিমেল, মূলত এটা কাজ করবে হচ্ছে আপনার এই নেমটা ইউজ করার জন্য, নেম অ্যাট্রিবিউট, ঠিক আছে। নেম অ্যাট্রিবিউট যদি আপনি এক রাখেন, সবগুলোতে তিনটাতে নেম অ্যাট্রিবিউট এক রাখতে হবে, তাহলেই কাজ করবে। তো দেখেন আপনি কিন্তু এখানে এসে একটু যদি দেখেন তাহলে কিভাবে কাজ করতেছে, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো এভাবে আপনার যে কোনো জায়গায় যদি প্রবলেম হয়, সাথে সাথে কি করবেন, এই চেক বক্সগুলো কিন্তু সবগুলো কিন্তু চেক হয়। এই যে এটাও চেক করা যায়, এটাও চেক করা যায়, এটাও চেক করা যায়, সবগুলো কিন্তু আপনি চেক করে দিতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো দেখেন চেক বক্সটা কীভাবে ইউজ করে, এই যে চেক বক্সটাও এই যে এভাবে ভিকল 1, ভিকল 2, ভিকল 3, ঠিক আছে। জাস্ট নেমগুলোকে ডিফারেন্ট করে দিচ্ছে। নেমগুলো যদি আপনি এক রাখেন তাহলে কি হতো, ঠিক আছে। নেম যদি আপনি এক রাখেন তাহলে কি হবে, এটা জানার জন্য যেটা করবেন, এক রেখে দেখেন কি হয়, একটা সিলেক্ট হলে আরেকটা সিলেক্ট হবে না, ঠিক আছে। এই যে জাস্ট ভিকল রান দেন, এই যে এখন ক্লিক করেন, ও এখনো হচ্ছে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে এটা। তো এখান থেকে এসে দেখবেন আসলে কাজ করে কি না, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে কাজ করে বিষয়গুলো। সাবমিট দিয়ে দেবেন, সাবমিট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইভাবে এখন যদি পারবেন না, এটা হচ্ছে ইনপুট টাইপ, এটা পিএইচপি দিয়ে করা হয়েছে আর কি। ক্লিক করলে সাবমিট, এখানে আপনি যে ভ্যালু সাবমিট দিবেন, টাইপ সাবমিট দিবেন, ক্লিক করার সাথে তো অন্য একটা জায়গায় চলে যাবে, ঠিক আছে। সার্ভারে রিডাইরেক্ট হয়ে যাবে, ইনপুট আসবে বা দেখা যাবে। এই জিনিসটা আমরা পরে দেখবো আর, ঠিক আছে। তো আপাতত আপনারা এখান থেকে এগুলো দেখবেন এভাবে, এগুলো হচ্ছে কাজের রিসোর্স। আমি তো সবগুলোই দেখাই দিব আপনাদের ধরে ধরে, তারপর আপনাদের যদি কোথাও ইনস্ট্যান্ট প্রবলেম হয়ে যায়, সাথে সাথে এই সাইটটার মধ্যে এসে দেখবেন সকল কিছু আছে। এমন কোনো ট্যাগ নাই যে ট্যাগ সম্পর্কে ব্রিফলি ডিসক্রাইব করা নেই, ঠিক আছে। এই যে দেখেন আপনি একজন বললেন রিকোয়ার্ড কেন ইউজ করতে হয়, স্পেসিফিক দ্যাট অ্যান ইনপুট ফিল্ড ইজ রিকোয়ার্ড মাস্ট বি ফিল্ড আউট, ঠিক আছে, এটা করতে হবে। সো রিকোয়ার্ড কীভাবে করতে হয়, এই যে এখানে আসলেই পাবেন, ঠিক আছে। রিকোয়ার্ড এই অ্যাট্রিবিউটটা আর কি, ঠিক আছে, রিকোয়ার্ড নামক এই অ্যাট্রিবিউটটা আপনি গেলেই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে আসলেই পাবেন, এই যে খুঁজেন, দেখেন রিকোয়ার্ড কীভাবে করে, ইনপুট টাইপ সব কিছু আছে, নিচের দিকে একটু যাইতে হবে আর কি, বুঝতে হবে আর কি একটু, ঠিক আছে। যদি না পান তাহলে এখানে সার্চ করা আছে, সার্চ অপশান আছে, লিখবেন ইনপুট টাইপ, এটা গুগলের মতো সার্চ হয় আর কি, ঠিক আছে, গুগলের মতো ইনপুট টাইপ রিকোয়ার্ড লিখবেন, লিখলে এই যে চলে আসবে ইনপুট টাইপ রিকোয়ার্ড কীভাবে কাজ করে, এটা এই যে পেয়ে যাবেন, এই যে এই যে দেখছেন চলে আসছে। রিকোয়ার্ড কীভাবে ইউজ করতে, জাস্ট রিকোয়ার্ডটা লিখলে রিকোয়ার্ড হয়ে যায়, ঠিক আছে। এবং রিকোয়ার্ড লিখলে দেখেন কি আসে, এই যে শুধুমাত্র রিকোয়ার্ড লিখে রাখতে হয়, তাহলেই কাজ করে। তো এভাবে আপনারা এই W3 স্কুলসটা একটু দেখবেন, এই জিনিসটাতে যখন যেখানে প্রবলেম হবে তখন সেখানে এসে সেটা দেখবেন, তাহলে আশা করি যে আপনাদের সলিউশন পেয়ে যাবেন, ঠিক আছে। কারণ আমি তো দেখাবই, তারপরে আপনাদের একটু এই বিষয়গুলো শিখে রাখতে হবে। আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। টেক্সট ডকুমেন্ট নিলাম, ক্লাস নোট। তো আমাদেরকে আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে HTML দিয়ে কী কাজ করা হয় সেটা তো আমরা জানি সবাই, তাই না। HTML দিয়ে মূলত কোনো একটা ডাটাকে
আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা হয়, তাই না? HTML দিয়ে কি করা হয় একটু আপনারা বলেন তো, HTML দিয়ে কি কাজ করা হয় নর্মালি? আচ্ছা, রিকোয়ার্ডের কাজ বুঝেননি? রিকোয়ার্ডের কাজ, হ্যাঁ, স্ট্রাকচার মেক করা। রিকোয়ার্ডের কাজ হচ্ছে কোন একটা ফর্মে যখন আপনি যাবেন তখন খেয়াল করে দেখেন, ফর্মটা যদি আপনি ফিল আপ না করে গ্যাপ রেখে চলে আসেন তাহলে সেখানে রেড সিগন্যাল উঠে যায়, যেটা অবশ্যই আপনাকে দিতেই হবে। হ্যাঁ, মানে ফর্মটা আপনাকে দিতে হবে। সাপোজ আপনি গুগল ফর্মে গেছেন, যদি কোনো একটা ফিল যদি আপনার কম্পালসারি ফিল আপ করা, ফোর্স ফিল আপ আর কি, যেটা করাই লাগে, তাহলে রিকোয়ার্ডটা ইউজ করতে হয়। হ্যাঁ, যাই হোক, তো HTML আমি অ্যান্সার পেয়ে গেছি। মার্কআপ করা হয়। মার্কআপ মানে আমরা সবাই বুঝি, মার্কআপ মানে মূলত বোঝানো হয় সাইটে ডাটাগুলোকে আপনি নিয়ে আসবেন, শুধুমাত্র এটা। আর আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে এই সিএসএস বিষয়টা আপনাদের আমি ধারণা দিয়েছিলাম প্রত্যেককে, ঠিক আছে? তো সিএসএস বিষয়টা কি কাজ করা হয়, আপনি যে ডাটাটাকে বা যে কন্টেন্টটাকে আপনি মার্কআপ করলেন, এই মার্কআপকৃত ডাটা অথবা কন্টেন্টকে ডিজাইন করা হয়। ডিজাইন মানে আপনি চিন্তা করেন যে হয়তোবা কালার দিচ্ছেন, ঠিক আছে, অথবা সাইজ বাড়াচ্ছেন কমাচ্ছেন, এই যে বিষয়গুলোকে মূলত ডিজাইন করা হয়। তো মার্কআপ করা হয় HTML দিয়ে, মানে নিয়ে আসা হয় ওয়েবসাইটে, এবং CSS দিয়ে ডাটা বা কন্টেন্টের ডিজাইনগুলো করা হয়। সেক্ষেত্রে কালার হতে পারে, সাইজ হতে পারে, এরকম অনেক অনেক বিষয় থাকে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের নেক্সট যেই ট্যাগগুলো, অনেকগুলো HTML ট্যাগ আমরা মিসিং করছি আর কি, যেগুলো আমরা এখনও দেখিনি, এখানে আছে আর কি অনেকগুলো ট্যাগ। তো এই ট্যাগগুলো আমি এখন দেখাচ্ছি না আর কি, এগুলো দেখাবো, তবে এটা দেখার আগে আপনাদের CSS-গুলো নিয়ে কাজ করতে হবে আর কি। তো যখন CSS-টাও মোটামুটি একটু স্টেপে আসবো, তখন আমরা HTML এবং CSS দুইটাই ধরে ধরে একসাথে আমরা দেখবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আপনাদের মূলত হবে CSS নিয়ে। তো CSS নিয়ে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা শেষ করার পরে আর কি আমরা হয়তোবা 2 থেকে 3টা ক্লাস নর্মালি CSS নিয়ে কাজ করব, তারপরে আমরা HTML এবং CSS কে নিয়ে একসাথে কাজ করব, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এর মধ্যে যারা ক্লাসগুলো করেননি বা ক্লাস মিস করেছেন 2টা ক্লাস আমার আগের, তো তারা অবশ্যই যেটা করবেন, আগে 2টা ভিডিও দেখে নেবেন একটু, আমার টিউটোরিয়াল বা আমার এইখানে ভিডিও রেকর্ড করা আছে, রেকর্ডটা একটু দেখে নেবেন। এই হচ্ছে বিষয়, প্রত্যেকের জন্য বলছি। যাদের যেখানে কনফিউশন আছে বা দেখা যাচ্ছে প্র্যাকটিস করছেন অথবা ক্লাস করছেন বাট একটু প্রবলেম আছে, তো প্রবলেমগুলো একটু 2টা ভিডিও দেখে সলিউশন করে নেবেন। তো যাই হোক, CSS, তো CSS মানে কি আমরা সেটা জানি। CSS ফর ক্যাসকেডিং স্টাইল শিট, সবাই এটা আমরা জানি যে CSS ফর ক্যাসকেডিং স্টাইল শিট। এবং CSS দিয়ে কি কাজ করা হয়? CSS দিয়ে কাজ করা হয় মূলত আপনি যে ডাটাটাকে বা কন্টেন্টটাকে মার্কআপ করলেন, এই ডাটা বা কন্টেন্টের ডিজাইন করা। সেই ল্যাঙ্গুয়েজের কাজই হচ্ছে আপনার কোনো কিছু কি করা, ডিজাইন করা। নর্মালি এতটুকু বুঝেন যে ডিজাইন করা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এই CSS যেমন আমরা HTML এ ইউজ করছিলাম HTML5 নামক ভার্সন, তো CSS এও এখানে আপনার ভার্সন আছে। তো CSS ভার্সনের নাম হচ্ছে CSS3, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার লেটেস্ট ভার্সন। CSS3টা হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন। তো এই CSS3টা আপনাদের শিখাবো আমরা, ঠিক আছে? এবং আমাদের আজকের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে CSS3 নিয়ে। তো CSS3 এই জিনিসটা নিয়ে কাজ করার আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমরা যখন HTML শিখেছিলাম, যখন আমরা কি শিখেছিলাম, HTML নিয়ে কাজ করেছিলাম। HTML কি নিয়ে কাজ করে একটু আমাকে বলবেন সবাই। HTML এ মূলত আমরা কি নিয়ে কাজ করি বা মার্কআপ করার সময় আসলে সবচেয়ে বেশি কি ইউজ করতে হয় আমাদের, বা কোন জিনিসটা ছাড়া আমাদের কাজ হবে না, এটা একটু বলেন। ট্যাগ, থ্যাংক ইউ। ট্যাগ, থ্যাংক ইউ। মূলত আমরা কাজ করি HTML নিয়ে, যখন কাজ করি তখন কাজ করি ট্যাগ নিয়ে, ঠিক আছে? ট্যাগ নিয়ে মূলত আমাদেরকে কাজ করতে হয়, যেমন H1, H2, H3, তাই না? প্যারাগ্রাফ ট্যাগ, ইনপুট ট্যাগ, এই যেগুলো সকল কিছু ট্যাগ। তো এখন যখন আমি CSS এ আসতেছি, CSS এ এরকম কিছু বিষয় থাকে। তো এই বিষয়গুলোকে মূলত বলা হচ্ছে আপনার প্রপার্টি অ্যান্ড প্রপার্টি ভ্যালু। সো আপনাকে এখন ধারণা নিতে হবে প্রপার্টি কি এবং প্রপার্টি ভ্যালু জিনিসটা কি। আচ্ছা,
তো এই প্রপার্টিটা হচ্ছে মূলত ধরেন আপনি একটা ট্যাগ নিয়ে আসলেন, ট্যাগটার নাম হচ্ছে ইমেজ ট্যাগ, আইএমজি ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগটা দিয়ে মূলত আমরা কি করি, ইমেজ ট্যাগ দিয়ে আমরা নর্মালি ইমেজটাকে নিয়ে আসি। বা চাচ্ছেন আপনি একটা হেডিং ট্যাগ আপনি নিয়ে আসলেন, হেডিং ট্যাগ দিয়ে মার্ক আপ করলেন, আপনি হেডিং ট্যাগ দিয়ে শুধুমাত্র ডাটাটাকে নিয়ে আসলেন। এখন কোন একটা লেখাকে হেডিং ট্যাগ দিয়ে নিয়ে আসার পরে আপনি চাচ্ছেন এই লেখার কালারটা চেঞ্জ করতে, আপনি চাচ্ছেন এই লেখার সাইজটা বাড়ায় দিতে, সাইজটাকে মূলত বলা হয় ফন্ট সাইজ, ঠিক আছে। সাপোজ হচ্ছে কালারটাকে আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, ঠিক আছে। তো এই কালার জিনিসটাকে মূলত বলা হবে আপনার প্রপার্টি। কোনো কিছুর উপরে যে ইফেক্টটা ফেলবেন ডিজাইনের, সেই ডিজাইনের ইফেক্টটাকে মূলত বলা হচ্ছে আপনার প্রপার্টি। এখন দেখেন আপনি কালারটা নিয়ে আসলেন, এই কালারটা আসলে কি কালার দিতে যাচ্ছেন, কি কালারটা আপনি দিতে যাচ্ছেন, এটাকে আপনি মূলত বলতে পারবেন যে প্রপার্টির ভ্যালু। সেখানে কোন একটা লেখার কালার চেঞ্জ করতে গেলে লিখতে হবে কালার, যেটাকে আমরা প্রপার্টি বলছি, এবং কালারের পরে থাকবে এখানে আপনি কি কালার ইউজ করবেন বা প্রপার্টির ভ্যালুটা কি হবে, এই জিনিসটা, ঠিক আছে। এরকম হচ্ছে মূলত বিষয়। সো এখানে এই কালারটাকে আমরা বলছি প্রপার্টি, এবং এই প্রপার্টি ভ্যালুটাকে আমরা বলছি মূলত গ্রিন, ঠিক আছে। এটা হচ্ছে মূলত আমাদের প্রপার্টির ভ্যালু। একটু যাই হোক, তো যেটা বলছিলাম, এখানে প্রপার্টিটা হচ্ছে মূলত কোনটা, প্রপার্টিটা হচ্ছে মূলত আপনার এই কালারটা, এবং প্রপার্টির ভ্যালুটা হচ্ছে আপনার এই যে কালার যেটা হবে মূলত এটা, ঠিক আছে। তো একটা বিষয় মনে রাখবেন, আপনি যে কোনো ট্যাগের উপরে যদি কোনো ইফেক্ট দিতে চান সেক্ষেত্রে আপনাকে প্রপার্টি ইউজ করতে হবে। আর প্রপার্টির ভ্যালুগুলো মাল্টি ভ্যালু হতে পারে। যেমন কালার কি শুধুমাত্র একটা আছে, কালার কিন্তু অনেক রকম হতে পারে, লাল হতে পারে, নীল হতে পারে, সাদা হতে পারে, কালো হতে পারে, এ ধরনের অনেক কিছু হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। সো প্রপার্টি এবং প্রপার্টির ভ্যালু, এই বিষয়টা নিয়ে মূলত কাজ করা হয়। এইটা একটু সবাই মনে রাখবেন, সিএসএস কাজ করে কি নিয়ে, প্রপার্টি নিয়ে এবং প্রপার্টির ভ্যালু নিয়ে, ঠিক আছে। এতটুকু বিষয় সবাই মনে রাখবেন। এইচটিএমএল কি কাজ করে, ট্যাগ নিয়ে, ঠিক আছে। আশা করি সবার থাকবে আর কি, বুঝতে পারছেন সবাই যে প্রপার্টি এবং প্রপার্টির ভ্যালু জিনিসটা কি। একটু সবাই বলেন প্রপার্টি এবং প্রপার্টির ভ্যালু জিনিসটা কি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা মূলত সিএসএস কে কেন ইউজ করতে যাচ্ছি, এই বিষয়টা আমাদের ধারণা নিতে হবে। মূলত কেন সিএসএসটাকে ইউজ করতেছি, কারণে একটা, সেটা হচ্ছে আমি যে এইচটিএমএল এর যে সকল ট্যাগ দিয়ে কোন একটা ডাটাকে মার্কআপ করতেছি, সেই ডাটাকে আমরা যেন একটা প্রপার ডিজাইন দিতে পারি, তার জন্য কিন্তু মূলত সিএসএস ইউজ করতেছি। সো বিষয়টা কি দেখেন, বিষয়টা হচ্ছে আমরা কিন্তু একটা এইচটিএমএল ট্যাগকে ডিজাইন করতে যাচ্ছি। বিষয়টা কিন্তু এরকম, আমরা কোন একটা এইচটিএমএল ট্যাগ ইউজ করতে যাচ্ছি। যেমন আপনি হেডিং ট্যাগটাকে একটা ডিজাইন দিতে যাচ্ছেন, নট হেডিং ট্যাগের ভিতরের কালারটা, ঠিক আছে, নট হেডিং ট্যাগের ভিতরের কালারটা। আমরা মনে করেন যে H2 নামক একটা হেডিং ট্যাগ নিলাম, H2, ঠিক আছে। এখন এখানে মনে করেন যে আমরা লিখছি দিস ইজ হেডিং। তো আমরা যেটা করব, আমরা কিন্তু নর্মালি এই হেডিং টু এটাকে ডিজাইন করব, এটাকে কিন্তু না। কারণ কি, এটাকে করলেই আমাদের এই ভিতরে যা কিছু থাকবে সেটাকে ডিজাইনটা পেয়ে যাবে, এটা হচ্ছে আমরা জানি, ঠিক আছে। সো আমরা ডিজাইন করব H2টাকে। এটা এজন্য করব কারণ আমরা যখন সাইট ডেভেলপ করব তখন এখানে কন্টেন্টগুলো ডাইনামিক কন্টেন্ট হয়, কন্টেন্টগুলো হবে ডাইনামিক, বাট এগুলো ফিক্সড, ট্যাগগুলো ফিক্সড, ঠিক আছে। এই বিষয়টা পরে আরো বুঝতে পারবেন যখন সাইট ডেভেলপে যাবেন বা ডাইনামিক সাইট করতে যাবো তখন বুঝতে পারবো। তো একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা ট্যাগকে ডিজাইন করি। কারণ কি, ট্যাগকে ডিজাইন করলে অটোমেটিক ট্যাগের ভিতরে টাইটেলগুলোকে আমরা নিয়ে নিতে পারবো ডিজাইনের ভিতরে। তো প্রপার্টি অ্যান্ড প্রপার্টির ভ্যালু, এটা হচ্ছে মেন বিষয়। সো এরপরে আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এই যে সিএসএসটা, এই সিএসএসটা লেখা যায় তিন রকম ভাবে। সিএসএস3 আপনার স্ট্রাকচার ওয়াইজ বা লেখার গঠন প্রণালী ওয়াইজ এটাকে 3 ভাগে ভাগ করা যায়। সিএসএস3 3 ভাগে ভাগ করতে পারবেন, 3 ভাগে আমরা লিখতে পারি আর কি, 3 ভাগে লেখা যায়, সিএসএস3 3 ভাগে লেখা যায়, ঠিক আছে। মূলত ডিজাইন করব, সব নিয়মই এক, তবে লেখার ধরন একটু আলাদা হবে। সো সিএসএস3 কিভাবে কাজ করে এইটা একটু দেখব। প্রথমত একটা আছে, সেটার নাম হচ্ছে ইনলাইন সিএসএস।
এরপর একটা সিএসএস এর নাম আছে, সেটার নাম হচ্ছে ইন্টারনাল সিএসএস। 3 নাম্বার একটা সিএসএস, যে সিএসএস এর নাম হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এই 3 ধরনের সিএসএস অ্যাভেলেবল আছে, ঠিক আছে। এই 3টা সিএসএস একটু মুখস্থ করে ফেলবেন, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। যদি কোথাও ভাইবা দিতে যান সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করবে যে সিএসএসটি কত রকম ভাবে লেখা যায়, ঠিক আছে। তখন আপনি বলতে পারবেন ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস, এই 3 ভাগে আমরা লিখতে পারি। এখন এই ইনলাইন সিএসএসটাও প্রপার্টি অ্যান্ড প্রপার্টি ভ্যালু নিয়ে কাজ করে, বাট লেখার ধরনটা একটু আলাদা। এই ইন্টারনাল সিএসএসটা এটাও প্রপার্টি অ্যান্ড প্রপার্টি ভ্যালু নিয়ে কাজ করে, লেখার ধরন একটু ইনলাইন সিএসএস চাইতে একটু ডিফারেন্ট, কিন্তু কাজ করে প্রপার্টি অ্যান্ড প্রপার্টি ভ্যালু নিয়ে। তারপরে এক্সটার্নাল সিএসএস এটাও কাজ করে প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু নিয়ে, শুধুমাত্র লেখার ধরনটা একটু আলাদা, ঠিক আছে। তবে 3টা সিএসএস আমরা এখানে যেটা দেখতেছি, 3টা সিএসএস এর মেন কাজ হচ্ছে প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালুটাকে নিয়ে কাজ করা, ঠিক আছে। তো এখন আমরা মূলত এই ইনলাইন সিএসএস বলেন বা ইন্টারনাল সিএসএস বলেন, এক্সটার্নাল সিএসএস বলেন, এইগুলো এখন আমরা দেখব যে কোনটা আসলে কোন জায়গায় ইউজ করতে হয়, ঠিক আছে। তো ধরে নেন এই 3টা সিএসএসই একই কাজ করে, তবে জাস্ট আপনার স্থানটা একটু আলাদা, ঠিক আছে। ওকে, তো 3টা সিএসএস কোথায় কোনটা কিভাবে লিখবো সেটা একটু দেখার জন্য আমরা একটা প্রজেক্টে চলে যাই সরাসরি। আমরা একটা প্রজেক্ট নিয়ে নিই, ওয়েব নামক একটা প্রজেক্ট আমরা নিয়ে নিলাম। আমরা তো সকলেই ফাইল বানাইতে পারি। এখানে এসে আমরা ফাইলের নাম দিয়ে দেবো, যে কোনো একটা নাম আমরা দিয়ে দিতে পারি। ধরেন যে আমরা ফাইলের নাম দিলাম ইন্ডেক্স, ফাইল index.html। এটা আমাদের index.html নামক একটা ফাইল। এই ফাইলটা ওপেন করে ফেলেন, ওপেন উইথ কোড দিয়ে, এবং এই ফাইলটাকে আপনি ব্রাউজারে ওপেন করে ফেলেন। ব্রাউজারে আমরা ওপেন করে ফেলাম, কোথাও কোনো কিছু লেখা নেই। তো এখানে আমরা HTML5 এর স্ট্রাকচারটা একটু নিয়ে আসি। তো আপনারা যারা ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করতেছেন তারা শর্টকাট কাজ করতে পারেন, শর্টকাট কাজ। তো শর্টকাট কাজটা হচ্ছে এখানে যদি আপনি HTML5 এটা লিখে যদি এন্টার দেন তাহলে পুরোপুরি স্ট্রাকচারটা চলে আসে HTML5 এর স্ট্রাকচার, ঠিক আছে। HTML5 এর স্ট্রাকচার আমি আবারও দেখাই। এই যে HTML:5 এটা যদি আপনারা লেখেন, আমি লিখি HTML:5, ঠিক আছে। লেখার পরে একটা এন্টার দিবেন অথবা এখানে ক্লিক করবেন, তাহলে পুরোপুরি স্ট্রাকচার চলে আসবে। HTML:5 এটা হচ্ছে শর্টকাট স্ট্রাকচার HTML5 লেখার, ঠিক আছে। তো এর ভিতরে যদি আমরা কোনো একটা লেখাকে নিয়ে আসতে চাই বা কোনো একটা ইমেজকে নিয়ে আসতে চাই তাহলে কি করব। সাপোজ ধরেন যে আপনি চাচ্ছেন এখানে কোনো একটা ইমেজ নিয়ে আসতে, সো একটা ইমেজকে আমরা আগে ডাউনলোড করে নিই। ইমেজ, বাংলাদেশ, ঠিক আছে। আমরা একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ ট্যাগ ইউজ করব। হ্যাঁ, নোটপ্যাডেও আছে, নোটপ্যাডে জেন কোডিং নামক একটা অপশন বা একটা প্লাগ ইন ইনস্টল করে নিতে হয়, ঠিক আছে। জেন কোডিং নামক একটা প্লাগ ইন ইউজ করতে হয়। ধরেন আপনি এটা ইমেজ ইউজ করবেন, এই ইমেজটা ইউজ করবেন, ঠিক আছে। আমরা একদম গ্রামের একটা ইমেজ আর কি সেভ করে নিই। ইমেজটা কোথায় সেভ করব? আমরা সেভ করব এক্স্যাক্টলি আমাদের গ্রুপের মধ্যে, প্রজেক্টের মধ্যে সেভ করে নেন, ঠিক আছে। প্রজেক্টের মধ্যে bd.jpg সেভ করে নেন, bd.jpg। সো এখন আমি ইমেজ ট্যাগটা এখানে নিয়ে আসি, ing, ঠিক আছে। জাস্ট ing লিখে সার্চ এন্টার দিলে চলে আসবে ing ট্যাগটা। সো এখানে আমি যদি লিখে দিই bd.jpg, তাহলে কি হবে এখন? তাহলে আমার এই ইমেজটা এখানে চলে আসবে। দেখেন পুরোপুরি ইমেজটা এখানে কিন্তু চলে আসছে। এখন ধরেন যে এখানে ইমেজটা আসলো, এই ইমেজটা যে এখানে আসলো, এখন এই ইমেজটাকে আমরা একটু নিয়ে কাজ করতে যাচ্ছি। এটা তো HTML দিয়ে নিয়ে আসলাম, এখন যদি ডিজাইন করতে যাই সেক্ষেত্রে এই ইমেজটাকে ডিজাইন করব কি দিয়ে? এই ইমেজটাকে ডিজাইন করব আমরা এই CSS দিয়ে। CSS দিয়ে আমরা এখন মূলত ডিজাইনগুলো করব, যে কিভাবে আসলে ডিজাইনটা করতে হয়। তো আজকের ক্লাসটা মূলত আমি ডিজাইনের কনসেপ্টগুলো আপনাদের বুঝাবো, ঠিক আছে। ডিজাইনের
কনসেপ্ট জিনিসটা আর কি বুঝাবো। সো আমি ধরেন যে চাচ্ছি ইমেজটাকে ছোট করব অথবা বড় করব, এটা কি সম্ভব কিনা বলেন? ইমেজটাকে যদি ছোট করি বা বড় করি, এটা সম্ভব কি অসম্ভব? অলরেডি কি কাজ দেখাচ্ছি, এটাকে ছোট করব অথবা বড় করব, এটাও কিন্তু সম্ভব। সো এটা করার জন্য আমাদেরকে দেখেন মূলত কিসের দিকে যাচ্ছি, মেজারমেন্টের দিকে যাচ্ছি না, ছোট করব বা বড় করব, এগুলোকে মূলত বলা হচ্ছে আপনার মেজারমেন্ট বা এটা কি হাইট এবং উইথের কাজ, হাইট উইথের কাজ। সো সিএসএস এ হাইট এবং উইথের প্রপার্টি আছে, ঠিক আছে? দেখেন এটার উইথ হচ্ছে কত, 960। এটার উইথ বর্তমানে হচ্ছে আপনার 960 পিক্সেল, ঠিক আছে, 960 পিক্সেল। এবং হাইটটা কত, হাইটটা অনেক বড়। সো আমি হাইটটা রাখতে যাচ্ছি এই পর্যন্ত, হাইটটা রাখতে যাচ্ছি এই পর্যন্ত। তাহলে কত রাখতে হবে, তাহলে রাখতে হচ্ছে আমাকে এই পর্যন্ত। বা আপনি চাচ্ছেন ইমেজটাকে আরো ছোট করে দিতে, ছোট বলতে এতটুকু, তাহলে কত করতে হবে, 500। ধরেন যে 500 আমরা 50 করবো, 550 করলে কত হয়, এতটুকু, 515। এবং আমরা করতে যাচ্ছি ধরেন যে 300, ঠিক আছে, 350 করতে যাচ্ছি। তো এটা হচ্ছে হাইট এবং উইথ। তো হাইট উইথ যদি আমরা ছোট করে দিই তাহলে তো এই ফ্রেমের ভিতরে আমাদের চলে আসবে। তো এখানে আমাদেরকে সিএসএস এ হাইট এবং উইথ নামক একটা প্রপার্টি আছে, আমাদেরকে মূলত শিখতে হবে এই প্রপার্টিগুলো। তো এখন আমি চাচ্ছি এটা করব ইনলাইন সিএসএস এর মাধ্যমে। তো ইনলাইন সিএসএস এ কোথায় এই কাজটা করব সেটা এখন দেখবেন। ইনলাইন সিএসএস আসলে কোথায় এই কাজটা আমাদেরকে করতে হবে, হাইট উইথ প্রপার্টিটাকে যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো অ্যাট্রিবিউটটা কোথায় ইউজ করা হয়, অ্যাট্রিবিউটটা মূলত ইউজ করা হয় ট্যাগের ভিতরে। আমরা তো জানি ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তো এটাকে আমরা যেটা করব, সরাসরি HTML ট্যাগ এর মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ডিজাইন করব। HTML ট্যাগের মধ্যে স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট নিয়ে সেখানে ডিজাইন করব। তো এটাকে মূলত বলা হবে ইনলাইন সিএসএস, ঠিক আছে? নাম শুনলেই বুঝতে পারবেন যে ইনলাইন সিএসএস জিনিসটা কি। ইনলাইন মানে ট্যাগের ইনলাইনে বোঝাচ্ছে, ইনলাইন সিএসএস। তো এই সিএসএসটা ইনলাইন সিএসএস কোথায় ইউজ করবো বললাম, এই যে আপনার যে HTML ট্যাগ, এই ট্যাগের ভিতরে যে কোনো একটা জায়গায় আপনি ইউজ করতে পারেন। এটা এসআরসির আগে ইউজ করতে পারেন, চাইলে আপনি একদম শেষে গিয়েও এখানে ইউজ করতে পারেন। ইউজ করবেন কি, স্টাইল নামক একটা ট্যাগ নেবেন, অ্যাট্রিবিউট নেবেন, স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট নেবেন, ঠিক আছে, ট্যাগের মধ্যে। এখন এইখানে আপনি মূলত বলে দিতে পারবেন যে আপনি আসলে কি চাচ্ছেন। আপনি বলে দিচ্ছেন উইথটা দিবেন, উইথ একটা প্রপার্টি, এই প্রপার্টিটাকে এভাবে লিখতে হবে। প্রপার্টিটাকে এবং প্রপার্টির ভ্যালুটাকে আপনার মাঝখানে এভাবে কোলন দিতে হয়, ঠিক আছে? দেওয়ার পর আপনি এখানে যদি বলে দেন 550 পিক্সেল, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এখন যদি সেভ করেন, সেভ করে যদি রিলোড করেন, তাহলে দেখবেন সে কি হয়ে গেছে, সে 550 পিক্সেলই কিন্তু হয়ে গেছে। এখন আপনি একটু মাপামাপি করেন, এখান থেকে নিয়ে দেখেন কত হয়েছে, উইথটা হচ্ছে 550 পিক্সেল, ঠিক আছে, 550 পিক্সেল কিন্তু উইথটা নিয়ে নিচ্ছে। সে এই উইথটা হচ্ছে কি, এই উইথটা হচ্ছে আপনার প্রপার্টি। এখন এই জায়গায় আপনি চাইলে অনেকগুলো প্রপার্টি ইউজ করতে পারবেন। তো অনেকগুলো প্রপার্টি ইউজ করার জন্য মূলত আপনাকে এভাবে সেমিকোলন দিতে হয়। সেমিকোলন দিয়ে আপনি বলে দিচ্ছেন আপনি হাইট নামক হাইটটা চেঞ্জ করে দিয়ে যাচ্ছেন। হাইটটা আপনি কত দিয়ে যাচ্ছেন, 320 পিক্সেল, ঠিক আছে, 320 পিক্সেল। দেওয়ার পরে যদি আপনি রিলোড করেন তাহলে দেখবেন এটা 320 পিক্সেলের ভিতরে চলে আসছে, ঠিক আছে, 320 পিক্সেলের ভিতরে চলে আসছে। তো দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে আমি সিএসএসটাকে ইউজ করেছি, বাট সিএসএসটাকে ইউজ করছি কোথায়, সিএসএসটাকে ইউজ করেছি আমি সরাসরি আমার HTML এর ট্যাগের মধ্যে। এটা হচ্ছে HTML এর ট্যাগ, ইমেজ নামক ট্যাগ। এই ট্যাগের মধ্যে এসে আমি ইউজ করেছি কি, এই স্টাইল নামক এই প্রপার্টিটা। তো এটাকে আমি বলছি মূলত আপনার ইনলাইন সিএসএস, ঠিক আছে? ইনলাইন সিএসএস গুলোকে সবসময় এভাবে স্টাইল নামক প্রপার্টি নিতে হয়, সরি অ্যাট্রিবিউট নিতে হয়। অ্যাট্রিবিউটের ভিতরে এসে আমাকে ট্যাগ, আমাকে অ্যাট্রিবিউট প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালুগুলোকে লিখতে হয়। তো এখানে লেখার নিয়ম হচ্ছে প্রথমে প্রপার্টি লিখতে হয়, তারপরে কোলন দিতে হয়, তারপরে প্রপার্টি ভ্যালুটা দিতে হয়। তারপরে যদি দুইটা প্রপার্টি যদি পাশাপাশি লেখার প্রয়োজন হয় তাহলে যেটা করতে হয়, মাঝখানে সেমিকোলন দিয়ে আরেকটা লিখতে হয়। লাস্টেরটাতে না দিলেও কাজ করে, কোনো সমস্যা নেই। তো এটা গেল হচ্ছে আপনার কি, এটা গেল হচ্ছে আপনার
ইনলাইন সিএসএস ইউজ করে এইচটিএমএল এর ভিতরে আপনি সরাসরি ডিজাইন করবেন, স্টাইল করবেন। এটা হচ্ছে গেল আপনার ইনলাইন সিএসএস। এখন ইন্টারনাল সিএসএসটা কি? ইন্টারনাল সিএসএসটা আমরা ইউজ করব, এটা কেটে দিই। ঠিক আছে, আচ্ছা অল্টার ট্যাগ একজন বলছিলেন, অল্টার ট্যাগের ভিতরে লিখলেন দিস ইজ ইমেজ। এটা নর্মালি শো হবে না, এটা মূলত এসইওর জন্য কাজে লাগে। ঠিক আছে, দেখেন নর্মালি কিন্তু শো হচ্ছে না। তো এটা শো করবে কখন? যদি এখানে কোনোভাবে নামটা একটু ভুল করেন দেখেন, তাহলে দেখবেন এখানে শো হচ্ছে দিস ইজ ন্যাচার ইমেজ, অল্টারনেটিভ ট্যাগ আর কি। ঠিক আছে, তো শুধুমাত্র যে অল্টারনেটিভ ট্যাগ হিসেবে কাজ করে তা কিন্তু না, এটা এসইওতে কাজে লাগে। কারণ গুগল আপনার এখন আর কি রিড করতে পারে, ইমেজকে রিড করতে পারে গুগল এখন বর্তমানে আর কি। বাট কিছুদিন আগেও গুগলের একটা অ্যালগোরিদম ছিল আর কি, যেখানে গুগল অল্টার ট্যাগ ছাড়া সেই ইমেজকে চিনতো না। ঠিক আছে, অল্টার ট্যাগ হচ্ছে ইমেজের নামটা মূলত। ঠিক আছে, কারণ গুগল যখন আপনি সাইটকে এখানে নিয়ে আসেন, সাইটে যখন কোনো একটা কন্টেন্ট নিয়ে আসতে গুগল সেগুলোকে রিড করে। ঠিক আছে, এবং তাদের সাইটে ইন্ডেক্সিং করে। তো ইন্ডেক্সিং করার জন্য মূলত এখানে অল্টার ট্যাগ আমরা ইউজ করতাম। বাট এখন আর কি গুগল সরাসরি গুগল লেন্স ইউজ করে আর কি, তাদের অ্যালগোরিদমস চেঞ্জ করছে, যার কারণে মূলত আপনার গুগল এখন ইমেজগুলোকেও আপনার স্ক্যান করতে পারে এবং তাদের ডাটাবেসগুলোকেও রাখতে পারে, লেটেস্ট আপডেট আর কি গুগলের। তো এটা হচ্ছে মূলত বিষয়। সো অল্টার ট্যাগটা এসইওর জন্য কাজে লাগে, এটা এখনও কাজে লাগে অনেক কাজে আর কি এসইওতে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, দেখেন আমার এখন আবার কাজ করবে না, কারণ স্টাইল ট্যাগটা আমি ডিলিট করে দিয়েছি। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আমি একটা কথা আপনাদের বলছিলাম, সেটা হচ্ছে এখানে সিএসএস যেটাই হোক, ইনলাইন হোক আর ইন্টারনাল হোক, সেখানে কাজ করবে প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু নিয়ে, বাট লোকেশনটা একটু ডিফারেন্ট হতে পারে। সো ইন্টারনাল সিএসএস এর লোকেশনটা কোথায়? এটা লোকেশন হচ্ছে এক্স্যাক্টলি আপনার এই ফাইলের ভিতরেই, যে ফাইলটা দেখতেছেন index.html, এই ফাইলের ভিতরেই, বাট কোনো ট্যাগের ভিতরে না। এটা আপনাকে লিখতে হবে এই যে হেড নামক ট্যাগ দেখতেছেন, এই হেড ট্যাগের ভিতরে। ঠিক আছে, হেড ট্যাগের ভিতরে আপনাকে এখানে লিখতে হবে এই ইন্টারনাল সিএসএস। তো এটাকে এই জন্য বলা হচ্ছে ইন্টারনাল, মানে ভেতরেরই সিএসএস, বাট ইনলাইন না। ঠিক আছে, ইনলাইন মানে কি? সরাসরি লাইনে, এই জন্য বলা হচ্ছে ইনলাইন। বাট ইন্টারনাল মানে কি? এই পেজের ভিতরেই, ইন্টারনাল index.html এই পেজের ভিতরেই, তবে আপনার সেটা হচ্ছে এই হেডের ভিতরে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আপনি এই হেডের ভিতরে কিভাবে লিখবেন, এটা হচ্ছে এখন বলে দিই আমি। এখানে হেডের ভিতরে মূলত এটাকে এখন ইউজ করতে হবে আপনাকে স্টাইল ট্যাগ। স্টাইলকে আগে যেমন অ্যাট্রিবিউট বানায় কাজ করছি, এখন এই স্টাইলকে ট্যাগ বলে কাজ করা যাবে আর কি। স্টাইলকে ট্যাগ ভাবে নিয়ে কাজ করবো। তো এখানে আপনি একটু বলবেন, স্টাইলকে যদি ট্যাগ নিয়ে কাজ করি, তাহলে এখানে আমি স্টাইল কিভাবে শুরু করব? স্টাইল ট্যাগটা একটু বলেন। স্টাইল ট্যাগটা লিখতে যাচ্ছি, তাহলে স্টাইল ট্যাগটাকে আমি কিভাবে লিখব? হ্যাঁ, হয়েছে, থ্যাংক ইউ। তো স্টাইল ট্যাগটাকে শুরু করতে হবে এবং স্টাইল ট্যাগটাকে শেষ করতে হবে। ঠিক আছে, স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ। এভাবে আপনাকে যদি এর ভিতরে এখন যদি কোনো সিএসএস লেখেন, সেটাকে বলা হবে আপনার ইন্টারনাল সিএসএস। ঠিক আছে, সরাসরি ফাইলের ভিতরে আর কি, বাট কোনো লাইনে না। তাহলে একটা জিনিস চিন্তা করেন তো, বিষয়টা একটু কনফিউশনের হয়ে যাচ্ছে না আপনাদের? যে এখানে না হয় আমি ইমেজকে ধরলাম, ধরে বলে দিলাম ওকে ভাই তুমি হচ্ছে এই ডিজাইনটা পেয়ে যাও, জাস্ট স্টাইলটা লিখলাম, কত সহজ হয়ে গেল। বাট এখানে কিভাবে আমি লিখবো? কারণ এখানে ধরেন যে আমার আরেকটা ইমেজ আছে, আরেকটা ইমেজ এখানে আমি নিচ্ছি, সেম এই ইমেজটাই। ঠিক আছে, এই ইমেজটা আমি আরেকটা নিচ্ছি bd.jpg। তাহলে কি হবে? এখন আমার দুইটা ইমেজ চলে আসছে এখানে, আমার তো এখানে দুইটা ইমেজ চলে আসছে। এখন আমি চাচ্ছি শুধুমাত্র এই ইমেজটাকেই কাজ করব। ঠিক আছে, তো এরকম ধরনের অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, সেটা আমি আপনাদের দেখাচ্ছি আর কি। তো এখান থেকে যদি কোনো একটা ইমেজকে ধরতে যান, ঠিক আছে, এখান থেকে কোনো একটা ইমেজকে আপনি যদি ধরতে যান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ইমেজ ট্যাগটাকে ধরতে হবে। তো ইমেজ ট্যাগটাকে এভাবে আপনি ধরবেন, img ইমেজ ট্যাগ, এভাবে ধরতে হবে। ধরে আপনাকে এভাবে লিখতে হবে, এভাবে। কীভাবে লিখলাম? প্রথমত ট্যাগের নামটাকে আপনাকে ধরতে হবে। ট্যাগের কি ধরতে হবে? নাম, যে কোন ট্যাগটাকে নিয়ে কাজ করতেছেন, img ট্যাগ। ঠিক আছে, img ট্যাগটাকে ধরে এভাবে ফার্স্ট ব্র্যাকেট
সরি সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিবেন। দেওয়ার পরে এর ভিতরে আপনি এখন লিখতে পারেন কি বলতে যাচ্ছেন, উইথ, তাই না, উইথটা দিয়ে দিলাম মনে হয় 550 পিক্সেল। তারপরে দিবেন কি, হাইটটা দিয়ে দেন 250 পিক্সেল। তাহলে এখন কি হবে, তাহলে এখন দেখবেন সে এই ডিজাইনটা পেয়ে যাবে। সেটা ডিজাইনটা পেলো কোথা থেকে, আপনি এই ইমেজ ট্যাগটাকে আপনি ধরছেন, ধরে আপনি বলে দিয়েছেন এভাবে। তো এটাকে আপনি এভাবে লিখতে পারেন, এটাকে এক লাইনেও লিখতে পারেন, চাইলে আপনি এভাবে নিচে নামায় দিতে পারেন, এভাবে নিচে নামায় দিতে পারেন, দিয়ে আপনি এভাবে ইউজ করতে পারেন এটা, ঠিক আছে। এভাবে আপনি করতে পারবেন এটাকে। ইমেজ ট্যাগ শুরু করলেন, এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে শুরু করলেন, শেষ করলেন, তার ভিতরে আপনি যতগুলো আছে সকল কিছুকে এভাবে আপনি দিয়ে দেবেন। যা কিছু এখন করার সেখানে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। বিষয়টা সবাই বুঝতে পেরেছেন আশা করি। এই যে এখন দেখেন কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, অনেকগুলো পিক থাকলে সেটাও করতে পারবো। হ্যাঁ, অনেকগুলো যদি পিক থাকে সেটাও করা সম্ভব। তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু আইডেন্টিফায়ার ইউজ করতে হয়, ঠিক আছে, আইডেন্টিফায়ার ইউজ করতে হয়, আমি দেখাচ্ছি। তো এখানে একটা বিষয় সেটা দেখেন যে আমাদের ইনলাইন সিএসএস এর মধ্যে সরাসরি এইচটিএমএল ট্যাগের মধ্যে দেখলাম, ইন্টারনাল সিএসএস স্টাইল ট্যাগ নিয়ে আমরা সেটার মধ্যে আমরা লিখে দিলাম, ঠিক আছে। এখন আপনি যদি এখানে কোনো একটা হেডিং ট্যাগ ইউজ করতে চান, H2 লেখেন দিস ইজ নেচার লিখলেন। আপনি যদি এখন H2টাকে ডিজাইন করতে চান কি করবেন, কিচ্ছু না, জাস্ট এর নিচে আপনি এখানে লিখে দিতে পারবেন H2 ট্যাগটাকে ধরেন, ধরে এটাকে বলে দেন তোমার কালার হয়ে যাবে কোনটা, তোমার কালার হবে রেড, রেড কালার হয়ে যাবে কি রেড। তাহলে এখন দেখবেন H2 আসবে, বাট সেটার কালারটা রেড হয়ে গেছে, খেয়াল করছেন। তো আপনি যতগুলো ডিজাইন এখানে করবেন সকল ডিজাইন আপনি এখানে করতে পারবেন, এই হচ্ছে মূলত বিষয়। তো এটা গেল কিভাবে, ইন্টারনাল সিএসএস ইউজ করে আমরা এটা করলাম। আরও একটা আছে, সেটার নাম হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস এবং ইন্টারনাল সিএসএস সেম, বাট একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে এই এক্সটার্নাল যে সিএসএসটা আছে, এই সিএসএসটার ফাইলের ভিতরে লেখা যাবে না। এই ফাইলটাকে এখন আপনাকে, এই সিএসএসটা করতে গেলে আপনাকে আলাদা ফাইল বানাতে হবে, আলাদা ফাইল বানাইতে হবে। আলাদা ফাইল কিসের ফাইল, এই সিএসএস .css এক্সটেনশন দিয়ে আলাদা ফাইল বানিয়ে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে আলাদা ফাইল নিতে হবে। আলাদা ফাইলটা কোথায় নেব, আলাদা ফাইলটা নিতে হবে আমাদের ডিরেক্টরিতে। এই যে এখানে যে ডিরেক্টরি আছে, এই ডিরেক্টরির মধ্যে এসে আপনাকে আলাদা ফাইল নিতে হবে, ঠিক আছে। এখানে আপনি ফোল্ডার না, এখানে এসে যেমন আমি কি করেছিলাম, HTML এর ফাইল নেওয়ার জন্য index.html নিয়েছিলাম, আমাকে CSS ফাইলটাকে এভাবে নিতে হয়, ঠিক আছে, এভাবেই নিতে হয়। জাস্ট এখানে লেখেন, মনে করেন যে ডিজাইন দেন অথবা দেন স্টাইল, শুধুমাত্র এক্সটেনশনটা চেঞ্জ হবে ডট দিয়ে CSS, style.css নামক একটা ফাইল আপনাকে বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এটাকে লেখার নিয়মটা কি, আলাদা ফাইল বানাইতে হবে, যে ফাইলটার নাম দিতে হবে .css এক্সটেনশন দিয়ে। এখানে লিখে দিই, ফাইল নেম এক্সটেনশন হবে কি .css, এই নেমে এবার এই এক্সটেনশন দিয়ে মূলত আপনাকে বানাইতে হবে। ফাইল নেম এক্সটেনশন এটা দিতে হবে, ঠিক আছে, ফাইল নেম এক্সটেনশন .css দিতে হবে। এরপরে কি করতে হবে, এরপর আপনাকে যেটা করতে হবে, ফাইল তো বানাই ফেলছেন, ফাইল বানানোর পরে মূলত এইটা যেহেতু আমার বাইরের একটা ফাইল, সো এই ফাইলটাকে আমাদেরকে যেটা করতে হবে, এই ইন্ডেক্স ফাইলের সাথে লিঙ্ক করতে হবে, ঠিক আছে। যেহেতু আমার এটা বাইরের ফাইল, সেই ফাইলটাকে আমাকে লিঙ্ক করতে হবে। ইন্ডেক্স ফাইলের সাথে কি করতে হবে, লিঙ্ক করতে হবে। সো ইন্ডেক্স ফাইল কোনটা আমার, এটা। তো এই ইন্ডেক্স ফাইলে এসে এখন আমাকে লিঙ্ক করতে হবে, বা যে HTML ইউজ করতে যাচ্ছেন সেখানে আপনাকে লিঙ্ক করতে হবে, যে পেজে আপনি কাজ করতে যাচ্ছেন সেখানে আপনাকে এখন লিঙ্ক করতে হবে আর কি, এই হেড ট্যাগের ভিতরে। সো লিঙ্ক কীভাবে করে একটু দেখেন। লিঙ্ক করার জন্য লিঙ্ক লিখতে হয় প্রথমে, লিঙ্কের পরে লিখতে হয় এখানে রিলেশন, লিখতে হয় স্টাইল শিট, এটা HTML বা CSS আর কি লিঙ্ক করতে হয় এভাবে। তারপরে এখানে রিলেশন দিতে হয়, তারপরে এখানে দিতে হয় আপনার টাইপটা দিতে হয়
টেক্সট অর সিএসএস, ঠিক আছে, এবং ইউজ করতে হয় এই স্টেপ। এই স্টেপটা হচ্ছে মূলত আপনার লিঙ্কটা, ঠিক আছে, দেওয়ার পরে এভাবে আপনাকে বসায় দিতে হয়। সেটা হচ্ছে মূলত আপনার লিঙ্ক। স্টাইল ডট সিএসএস মূলত ফাইলটাকে লিঙ্ক করলাম, যেটা টাইপ হচ্ছে টেক্সট অথবা সিএসএস, এবং রিলেশনটা কি, রিলেশন হচ্ছে স্টাইল শিট। যে কোনো ফাইলকে লিঙ্ক করলে সেখানে রিলেশনটা রাখতে হয়। রিলেশন মূলত বলে দেয় সেটা আসলে কি ধরনের ফাইল। এটা যেমন আমরা বললাম স্টাইল শিট, বা এটা একটা স্টাইলের ফাইল, ঠিক আছে। সেই বিষয়টা আপনার এই তিনটা অ্যাট্রিবিউট মুখস্থ করে ফেলবেন, রিলেশন, স্টাইল এবং এই স্টেপ। এই স্টেপ দিয়ে আমরা জানি, আগে থেকে দেখেছি যে কোনো কিছু লিঙ্ক করার জন্য কাজে লাগে এই স্টেপ। তো এখন আপনি যেটা করবেন, এটা লিঙ্ক করার পরে, লিঙ্ক করলেন, লিঙ্ক করার পরে আপনার ফাইল ওপেন করতে হবে। স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। ফাইলটাকে ওপেন করতে হবে। ফাইল ওপেন করবো কোনটা, এই ফাইলটা। এই ফাইল ওপেন করবো ওপেন উইথ কোড দিয়ে, ঠিক আছে। আমরা দেখেন স্টাইল ডট সিএসএস ফাইলটাকে এখন আমরা কপি করতে পারছি। কপি করে একজাক্টলি এখানে বলে দিব কি কাজ করতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ইমেজ ট্যাগটাকে ধরবেন, ধরে আমরা এখানে গিয়ে ইমেজ ট্যাগটাকে ধরে ঠিক ইন্টারনাল সিএসএস যেভাবে কাজ করেছি ওভাবে কাজ করবো। উইথটা দিয়ে দিলাম, মনে করেন যে আপনার 300 পিক্সেল, হাইটটা দিয়ে দিলেন ধরেন যে 300 পিক্সেল। তাহলে এখন কি হবে, তাহলে যদি আমার লিঙ্কটা হয় তাহলে দেখবেন যে ঠিকঠাকভাবে কাজ করবে, ঠিক আছে, ঠিকঠাকভাবে কাজ করবে। সো এখানে আমরা এই যে ফাইলটা, এই ফাইলের ভিতরে মূলত ডিজাইনগুলোকে রাখতেছি, ঠিক আছে। এই ডিজাইন যা করবেন সেগুলো আমাদের এই ফাইল থেকে পাবে। তো এটা আপনারা যেটা করতে পারেন, আপনারা ফাইলগুলোকে চেক করতে পারবেন মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স থেকে। ভিউ পেজ সোর্সে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাদের যে কোডগুলো আছে, যে কোডগুলো লিখতেছেন কোডগুলো পেয়ে যাবেন। সেখানে স্টাইল ডট সিএসএস ফাইলে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কি ডিজাইন আপনি দিচ্ছেন। বাট অনেকের এই ডিজাইনটা হয়তো বা প্রথমত যদি ভুল হয় তাহলে কিন্তু আসবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনও চেঞ্জ হবে না, ঠিক আছে। এখানে যদি লিঙ্ক করতে যদি ভুল করেন, তো দেখে নেবেন আগে যে আপনি আসলে ফাইলটাকে ঠিকঠাকভাবে লিঙ্ক করেছেন কি লিঙ্ক করেন নাই, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। সো আমরা তিনটা ফাইলকে ইউজ করা দেখলাম, তিনটা ফাইলকে আমরা কি করতে দেখলাম, ইউজ করা দেখলাম। ইনলাইন সিএসএসটা ইউজ করতে হয় কোথায়, এইচটিএমএল ট্যাগের মধ্যে সরাসরি। ইন্টারনাল সিএসএসটাকে লিখতে হয় স্টাইল ট্যাগ নিয়ে, যেটা হেড ট্যাগের ভিতরে। আর এক্সটার্নাল ফাইলটাকে ইউজ করতে হয় আমাদেরকে আলাদা একটা ফাইল বানিয়ে, যেখানে ডট সিএসএস নামক একটা এক্সটেনশন দিতে হয় এবং লিঙ্ক করতে হয় ইন্ডেক্স ফাইলের সাথে বা আপনার ওয়েবের এইচটিএমএল ফাইলের সাথে। আর ফাইল ওপেন করতে হবে, ওপেন করে সেখানে একটু কোড করে ফেলবেন, ঠিক আছে। তাহলে আপনার সেই ডিজাইনটা পেয়ে যাবে। আশা করি এই তিনটা ডিজাইন আপনাদের পারবেন। সো তিনটা ডিজাইনই কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে, তিনটা ডিজাইন লাগবে। তবে সবচেয়ে বেশি ইউজ করতে হবে আমাদের নাম্বার 3, এক্সটার্নাল সিএসএস ইউজ করে আমাদেরকে ডিজাইন করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, যে কোনো একটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, টাইপ ইউজ না করলেও কাজ করবে। এখানে যদি টাইপটাকে ইউজ না করেন, হ্যাঁ, তাহলেও কাজ করে। তবে এটা স্ট্যান্ডার্ড আর কি, আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটাই করব। এখানে যদি টাইপটা নাও লেখেন তাও কিন্তু আপনার এখানে কাজ করবে, এখানে কোনো সমস্যা করবে না। তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা করবেন। স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা সবসময় এখানে করবেন আর কি। লিঙ্ক হলো সিএসএস, ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে আপনার যেটা করবেন ফোল্ডার বানায় ফেলবেন। ফোল্ডার আলাদা আলাদা ফাইল, আলাদা টাইপের ফাইলের জন্য আলাদা আলাদা ফোল্ডার। যেমন আমরা ইমেজকে রাখতে যাচ্ছি, ইমেজেস নামক ফোল্ডার নেবেন, ঠিক আছে। তারপরে ইমেজগুলোকে এই ফোল্ডারের ভিতরে রাখবেন। তারপর যেটা করতে পারেন, এখানে স্টাইল বা সিএসএস ফাইলগুলো নেওয়ার জন্য আপনার একটা ফোল্ডার নিয়ে নেবেন। ফোল্ডার নাম দেবেন সিএসএস ফোল্ডার, ঠিক আছে। সিএসএস নামক ফোল্ডার নিয়ে নেবেন এবং সিএসএস ফোল্ডারের ভিতরে এগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু এখন আর কাজ করবে, কাজ কিন্তু করবে না। এখানে যদি যান তাহলে এখন আর কাজ করবে না, লিঙ্কগুলো চেঞ্জ করে দিতে হবে। সব এখানে সিএসএস নামক ফোল্ডার, তার ভিতরে স্টাইল ডট সিএসএস, এবং এখানে ইমেজেস নামক ফোল্ডার, তার ভিতরে বিডি ডট সিএসএস। এখন আবার কাজ করবে। সো এখানে কেন এটা করলাম, কারণ আমাদের আলাদা আলাদা ফাইল বানানোর জন্য। কারণ এখানে আপনার এইচটিএমএল এর অনেক ফাইল থাকবে, সিএসএস এর অনেক ফাইল থাকবে, ইমেজ থাকবে অনেক। সো আলাদা আলাদা ফাইলের জন্য, আলাদা আলাদা টাইপের ফাইলের জন্য আলাদা রাখবেন। শুধুমাত্র এইচটিএমএল গুলোকে বাইরে রাখবেন,
কোনো ফোল্ডারের ভিতরে রাখবেন HTML গুলোকে, ঠিক আছে? HTML সবসময় বাইরেই থাকে, বাট আলাদা HTML বাদে অন্যান্য যত টাইপের ফাইল থাকবে সকল ফাইলগুলোকে এভাবে রাখবেন। আমরা কিছুদিন পর জাভাস্ক্রিপ্ট দেখবো, যে করে দেখবো, তো আলাদা আলাদাভাবে ফোল্ডার করে করে আমরা দেখবো তখন। তো এই হচ্ছে HTML এবং CSS এর বিষয়, কিভাবে HTML এর ভিতরে আপনি গিয়ে CSS গুলোকে লিখতে পারবেন। আশা করি কারো কোনো প্রবলেম নেই। তো একটা বিষয় আপনাদের স্মরণ করে দিই, সেটা হচ্ছে HTML কাজ করবে কি নিয়ে, সরি CSS কাজ করে কি নিয়ে। CSS কাজ করে প্রপার্টি অ্যান্ড প্রপার্টি ভ্যালু নিয়ে কাজ করে, ঠিক আছে? এবং এটা কাজ করে তিন রকম ভাবে, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, ঠিক আছে? তিনটাই আমাদেরকে ইউজ করার প্রয়োজন হবে। আর ক্ষেত্র বিশেষে আর কি, ক্ষেত্র বিশেষে তিন রকমের CSS আমাদেরকে ইউজ করার প্রয়োজন হবে। আপনি যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ইউজ করবো আমরা। হ্যাঁ, স্টাইলের লিস্ট আছে আমার কাছে, আছে, আপনাদের যেখানে দিয়েছিলাম ওখান থেকে আছে। আপনাদের এই শিটটা তো দিয়েছিলাম, এই শিটে আসলে এখানে পেয়ে যাবেন। এই যে CSS প্রপার্টি লিস্ট, এই যে টেক্সটের স্টাইল, এগুলো ধরে ধরে আমি সব কিছু দেখাবো। যেমন কালার নামটা একটা দেখলাম, তারপর এখানে এই যে হাইট উইডটা দেখছি, হাইট, এটা তো মনে হয় আপনাদের গ্রুপে দিয়ে দিছি আমি। হ্যাঁ, প্রফেশনাল বলতে সবগুলোই প্রয়োজন হবে। হ্যাঁ, প্রফেশনালভাবে সবগুলোই আমাদের প্রয়োজন হবে। তো ক্ষেত্র বিশেষ আর কি, তিন ধরনের CSSটাই আমাদেরকে ইউজ করার প্রয়োজন হবে। যখন আপনি ডেভেলপমেন্টে যাবেন সাইটের, তখন এগুলো বুঝতে পারবেন যে আসলে এগুলো কেন আলাদা করছে আর কি। অবশ্যই আলাদা করার পিছনে কোনো না কোনো কারণ আছেই, ঠিক আছে? আলাদা করার পিছনে অবশ্যই কারণ আছে, না হলে একটা দিয়েই করতো। তো তিনটা দিয়েই কাজ করতে হয়, তবে সবচেয়ে বেশি কাজ করতে হবে আপনাকে এক্সটার্নাল CSS দিয়ে। ইন্টারনাল CSS এরও কাজ আছে, ইনলাইন CSS এরও কাজ আছে, ঠিক আছে? যখন আপনি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন, যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন তখন বুঝতে পারবেন ইনলাইন CSSটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং ইনলাইন CSS ছাড়া জাভাস্ক্রিপ্ট কাজই করতে পারে না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো সবগুলো আমাদের লাগবে, তবে সবচেয়ে বেশি ইউজ করতে হবে আর কি এক্সটার্নাল CSS। মানে একটা সাইটে 60%-এর উপরে কাজ করতে হয় এক্সটার্নাল CSS এ, আর বাকি 40% এই দুইটা CSS এ। তো যাই হোক, একজন কোশ্চেন করছিলেন, তো সেটা হচ্ছে যদি আমার সাইটে মাল্টিপল ইমেজ থাকে, সেক্ষেত্রে আমি মাল্টিপল সাইটে কিভাবে ডিজাইন দিব। মাল্টিপল ইমেজ যদি থেকে থাকে সেক্ষেত্রে কী ধরনের বা কীভাবে আমি ডিজাইন করতে পারবো। যেমন এখানে আমি দুইটা ইমেজ নিয়েছি, এখন দেখেন দুইটা ইমেজে আমার আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাচ্ছে, নাকি নাকি এক পেয়ে যাচ্ছে, কোনটা আলাদা আলাদা ডিজাইন পাচ্ছে নাকি একরকম পাইছে? একরকম না, একরকম কেন পাইছে? একরকম পাইছে এই জন্য কারণ এটাও ইমেজ ট্যাগ, এটাও ইমেজ ট্যাগ, আর আমি কল করছি এখানে কাকে, ইমেজ ট্যাগটাকেই কল করছি। সো এই জন্য মূলত আমাদেরকে দুইটাই আলাদা হয়ে যাচ্ছে, বা এক হয়ে যাচ্ছে আর কি, আলাদা না, এক হয়ে যাচ্ছে, বারবার একই কথা চলে আসে। তো বিষয়টা হচ্ছে এটাকে আমাদের চেঞ্জ করতে হলে আমাদের কিছু সিস্টেম মেনটেন করতে হবে। সেটা হচ্ছে আইডেন্টিফায়ার ইউজ করতে হবে। হোয়াট ইজ আইডেন্টিফায়ার? আইডেন্টিফায়ার কি জিনিস? আইডেন্টিফায়ার দুই রকম থাকে, আমি আজকে আপাতত একটা আইডেন্টিফায়ার দেখাই। ক্লাস নামক একটা আইডেন্টিফায়ার আছে, ক্লাস, ঠিক আছে? ক্লাস মানে হচ্ছে ট্যাগের নামকরণ, ট্যাগের নাম দেওয়া যায় আর কি। যেমন আপনি এখানে একটা ক্লাস ইউজ করতে পারবেন, এখানে ক্লাস নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন, ক্লাস, এখানে নাম দিবেন image1, ঠিক আছে? একটা ক্লাস ইউজ করেন, জাস্ট এখানে ইউজ করেন আর একটা ক্লাস, যেখানে আর কি আপনি আলাদা দিতে যাচ্ছেন, ক্লাস ইউজ করেন, না করলেও কোনো সমস্যা, একটাই দেখা এক। এখন দেখেন, আমি এখন এই ইমেজ ট্যাগটাকে আর ধরবো না, আমি এখন কি করবো না, ইমেজ ট্যাগটাকে ধরবো না, কারণ একটা সাইটে ইমেজ ট্যাগ অনেক থাকবে, বাট আমার ক্লাস নেমটা ডিফারেন্ট হতেই পারে, আমি যেটা দিব সেটাই হবে। সো আমি এখন ধরবো কাকে, এই ক্লাসটাকে ধরবো। সে ক্লাসটাকে ধরে আপনি যেটা করবেন, এখানে এসে সেটাকে এটাতে দিয়ে দিবেন ক্লাস নেম। এখন ক্লাস নেম যেহেতু ধরছেন, ক্লাস নেমটাকে এবার ডট দিতে হয়, ডট দিলে সে বুঝে এটা ক্লাস নেম, ডট না দিলে সে ধরবে কি এটা একটা ইমেজ ট্যাগ, ঠিক আছে? সো সে কাজ করবে না। সো এখন আপনি এখানে বলে দেন উইথ, ধরেন যে আপনার 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ঠিক আছে? এবং আমি আর একটা নতুন অ্যাট্রিবিউট ইউজ করি, বর্ডার রেডিয়াস 50%। এই ট্যাগগুলো দেখাবো আপনাদের, এখনো দেখাইনি, সরি প্রপার্টিগুলো দেখাবো সবগুলোই। ও সরি, এটা ডিলেটেড দেখাচ্ছে, এটা যে আমরা কি করলাম, আমরা তখন ফাইলটাকে ডিলিট করলাম না,
যার জন্য ওইটাই পাচ্ছে। এই ফাইলটাকে যেহেতু ফোল্ডার ভিতরে নিয়ে গেছি, এটাকে আবার ওপেন করেন। ঠিক আছে, আমি ক্লাস নেমটাকে কিভাবে কল করলাম এটা তো বুঝতে পারছেন। জিনিসটা আসলে ক্লাস নেম নাকি ট্যাগ নেম। ট্যাগ নেমগুলোর আগে কোনো কিছু লেখতে হয় না, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, ডট দেওয়ার প্রয়োজন নেই। বাট যদি ক্লাস নেম হয় সেক্ষেত্রে দিতে হবে। আর ক্লাস নেমগুলো এভাবে লিখতে হয়, প্রথমত ক্লাস লিখতে হয় ইকুয়াল, তারপর ক্লাসের নামটা এখানে দিয়ে দিতে হয়। এখন দিয়ে দেন, দেখেন দিয়ে সেভ যদি করেন তাহলে দেখবেন আমার এটা যেটা চাইছি সেটাই হয়ে গেছে, গোল হয়ে গেছে। ইমেজটা কি গোল হয়ে গেছে না? গোল হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাচ্ছেন এটাকে গোল না করে এটাকে আরো বড় করে দিতে, বড় করে দেন। দেখেন এটাকে দিয়ে দেন 100%। 100% করে দিলে আপনার ডিসপ্লে ওয়াইজ এটা পেয়ে যায়। ঠিক আছে, ফুল ডিসপ্লে হয়ে যায় আর কি 100% দিয়ে দিলে। দেখছেন, সেটা হচ্ছে আপনার ফুল ডিসপ্লে জুড়ে সে কাজ করতেছে। এবং 30 পিক্সেল না দিয়ে 500 পিক্সেল দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এখন এই ইমেজটাকে ধরে এখন যা ইচ্ছা তাই করতে পারেন, শুধুমাত্র ক্লাস ট্যাগটা ক্লাস আইডেন্টিফায়ারটা ইউজ করার জন্য। ঠিক আছে, ক্লাস আইডেন্টিফায়ারটা কিভাবে ইউজ করবেন এটা তো বুঝতে পেরেছেন। ক্লাস আইডেন্টিফায়ার, সো এটা আশা করি সবাই বুঝতে পারছেন। ক্লাস আরো একটা আইডেন্টিফায়ার আছে, যে আইডেন্টিফায়ারটা আমি দেখাবো পরে। ঠিক আছে, আরো একটা আইডেন্টিফায়ার আছে, মূলত দুইটা আইডেন্টিফায়ারই ইউজ করতে হয়। সো আপনি যেখানে এখন যেটা ইমেজটা দিতে যাচ্ছেন সেখানে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, যদি আপনার এখানে প্রয়োজন হয় ক্লাস নেম এখানে দিয়ে দিতে পারেন। তো মনে রাখবেন একই রকমের ক্লাস ইউজ করবেন না। যদি এখানে একই রকম ক্লাস ইউজ করেন তাহলে দেখবেন পরেরটাও একই হয়ে যাবে। সেখানে একটু ডিফারেন্ট করতে হবে আর কি। ইমেজ 2 দিয়ে দেন, তাহলে দেখবেন সে আর কাজ করবে না, আগের ডিজাইনটাই কাজ করবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সেই ইমেজ 2তে এখন আপনি ধরবেন, ধরে আপনি যে ডিজাইনটা এখন দিয়ে দিবেন সেই ডিজাইনটাই সে পেয়ে যাবে। ঠিক আছে, ইমেজ 2 এখন উইথ বলে দেন 800 পিক্সেল। দেখেন এটা কাজ করবে কি করবে না একটু সবাই বলবেন। কাজ করবে কি করবে না একটু সবাই বলেন তো। আমি এখন সেভ করব, কাজ করবে কি করবে না? করলো না কেন? আমি ভুল করছি, দেখেন তো ভুল কোথায় করছি। আপনারই ধরে দেন কোথায় ভুল করছি। ডট নাই, ডট ডট। তাহলে বুঝতে পারছেন এখানে ডট দিতে হবে, ডট দিলেই আমার এখানে কাজ করবে। ঠিক আছে, ডট। ঠিক আছে, সো এভাবে আমরা কি করতে পারবো, আমরা আইডেন্টিফায়ার ইউজ করে আমরা কিন্তু আলাদা আলাদা ট্যাগকে আলাদা আলাদা ডিজাইন আমরা এখন চাইলেই দিতে পারবো। ঠিক আছে, কোন ট্যাগটাকে কি ডিজাইন দেবেন সেটা ডিফাইন করবেন ক্লাস নেম ইউজ করে। ঠিক আছে, ক্লাস নেম ইউজ করে আমরা এই বিষয়টা আমরা ক্লিয়ার করে ফেলবো। সো এটা হচ্ছে মূলত বিষয়। সো আশা করি আপনারা প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং বাসায় প্রত্যেকে এই বিষয়টা প্র্যাকটিস করবেন। তো সামনের ক্লাসে আমি আপনাদের এই টেক্সটের স্টাইল থেকে শুরু করে এই সিএসএস গুলো যেগুলো আছে এগুলো দেখাবো, খুব বেশি কিন্তু না। ঠিক আছে, খুব বেশি কিছু না। তো এখান থেকে মূলত এই কয়েকটা বিষয়, যেই প্রপার্টিগুলো আছে প্রপার্টিগুলো দেখবো, প্রপার্টি ভ্যালুগুলো দেখবো। এই যে খুব বেশি কিছু না, দেখার পরে আমরা সরাসরি আবারও এই এইচটিএমএল এর আসবো। হ্যাঁ, এইচটিএমএল, এবং তখন আমরা এই সিএসএস নিয়ে সরাসরি প্রজেক্ট বাই প্রজেক্ট দেখবো। আশা করি তখন আপনারা বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আপনাদের সিএসএস সম্পর্কে ধারণাটা দিয়ে দিলাম যাতে সবাই বুঝতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এটাই তো বললাম এইচটিএমএল এর বাকিগুলো, এটাই তো বললাম, বুঝতে পারেননি? অবশ্যই দেখাবো, বাকিগুলো তো অবশ্যই দেখতে হবে, সকল কিছুকেই দেখাবো। তবে